ইতিহাসে এত চমৎকার ইলেকশন আমাদের দেশে হয় না। বিশেষ করে আমরা জানি গত 1.5 বছর আমরা বিগত 1.5 বছরের উত্তর সময় এই জাতির ক্রান্তি লগ্নে আমরা সশস্ত্র বাহিনী আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে বোঝাতে চাচ্ছি যে অসামরিক প্রশাসনের সাথে আমরা সশস্ত্র বাহিনীর পাশে ছিলাম এবং আমাদের ফোকাস ঠিক ছিল বলে আমরা একটা সুন্দর নির্বাচন দিতে পেরেছি ফেব্রুয়ারি মাসে। বায়তুল মোকাররমের একটি দোকান থেকে একসাথে 110টা পাঞ্জাবি বিক্রি হয়েছে, এটা একজনের চোখে পড়ছে। এইভাবে পুরো দোকান, যতগুলো দোকান ছিল বায়তুল মোকাররমে, সবগুলো দোকানের পাঞ্জাবি 2 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। ব্যাপারটা বুঝেন। আর ওই পাঞ্জাবি গায়ে দিয়া মাথায় টুপি লাগায়া আক্রমণ করছে। বায়তুল মোকাররমে যে ইসলামিক ফাউন্ডেশন আছে, এটার নিচে ভাই অনেক বই দোকান আছে, সব ইসলামিক বই বিক্রি করা হয়, সেখানে যায় আক্রমণ করছে এবং ওগুলো আগুন দিয়া পোড়াইছে। মানে হেফাজত কত বড় খারাপ এটা প্রমাণ করার জন্য। চিন্তা করেন এটা কি করতে পারে যে মানুষটা মাদ্রাসায় পড়ে, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওই ছেলেটা কোনোদিন আল কোরআনে আগুন লাগাইতে পারে? ভাই এটা সম্ভব? ওর হাত কাঁপবে, তো ও মারা যাবে, হার্ট ফেল করে মারা যাবে, ভয়াবহ ব্যাপার, তো ভাবতে তো পারবে না। কিন্তু কারা করছে? যারা আসলে ওই মাদ্রাসার সাথে জড়িত না, তারাই এই কাজটা করছে। কইরা তাদের উপরে বদনাম চাপায় দিতে চাইছিল। যাই হোক, 4 তারিখের রাতটা এভাবে গেছে। 5 তারিখে শহীদ আশরাফ সাহেবের একটা বাণী দেখলাম। উনি একটা বাণী দিল যে তোমরা যারা শাপলা চত্বরে আছো ঘরে ফিরে যাও, তোমরা যেন আর কোনোদিন ঘর থেকে বাইর না হইতে পারো সে ব্যবস্থাও আমরা করবো, সাবধান করতেছি, তোমরা ঘরে ফিরে যাও। দেখেন, ঘরে ফিরে যাইতে বলতেছে এবং ভবিষ্যতে ঘর থেকে যেন বাইর না হইতে পারে সে ব্যাপারেও একটা থ্রেট করে দিল, হুমকি দিয়ে দিল সৈয়দ আশরাফ সাহেব। উনি কম কথা বলে, কিন্তু যেটা বলে বোমের মতো ভাই, বোমের মতো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আন্দোলন আরো তীব্র হইলো। হ্যাঁ ভাই, আন্দোলন আরো তীব্র হইলো এবং ঢাকার আশেপাশে যতগুলা জেলা আছে, বিশেষ করে ভাই এই সায়দাবাদ থেকে নিয়ে এই রাস্তাটা চিটাগাং এই রোডে বহুত মাদ্রাসা আছে। এইসব মাদ্রাসার ছেলেরা এবং এই যে মিরপুর রোডের এখানেও কিন্তু প্রচুর মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছেলেরা সবাই আইসা এই শাপলা চত্বরে জড়ো হইলো। বিকাল হইলো, সন্ধ্যা হইলো, তখন শোনা যাইতেছিল বিএনপি আইসা যোগ দিবে এই শাপলা চত্বরে, এরকম কথা শোনা যাচ্ছিল। হ্যাঁ, সবাই অপেক্ষা করতেছিল বেগম খালেদা জিয়া কি বলে, কিন্তু উনি যা কিছু বলতো এগুলো তার মিডিয়াতে প্রকাশ করতো না। কানা ঘোষা চলতেছিল যে বিএনপি যোগ দিবে সকালবেলা যায়, এরকম একটা আওয়াজ চারিদিকে উঠে গেল। কিন্তু মাঝ রাখে সারা বাংলাদেশের চ্যানেলের সমস্ত ক্যামেরা এখানে ছিল, কিন্তু হঠাৎ করে লাইট অফ করা হলো, সমস্ত চ্যানেলের ক্যামেরাগুলোকে সরাইয়া দেওয়া হলো এবং এই বেনজির সাহেব এবং তার দলবল, পুলিশের একজন ছিল, আরো কারা ছিল, বিজেপি সবাই মিলা ভাই মাঝ রেখে আক্রমণ। এখন যে শুভেন্দু অধিকারী এই জাতীয় বক্তব্য দিতে পারেন যে শেখ হাসিনা ওয়াজেদ এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাহলে তার ক্ষেত্রে তার পররাষ্ট্র নীতিটা কতটুকু পরিবর্তন হবে এবং তিনি বাংলাদেশ সম্পর্কে কি চিন্তা ভাবনা করছেন, এই বর্তমান সরকারকে, বিএনপি সরকারকে তিনি কতটুকু সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, এটি আপনাদের কাছে তো বুঝতে কি আর কষ্ট হবার কথা নয়। সবচেয়ে বড় কথা যে এই শুভেন্দু অধিকারী কোন দলের সদস্য, তিনি কোন দল থেকে নির্বাচিত হলেন? তার দলের নাম বিজেপি। এটা হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি, এটা উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন। এরা ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। আজকে চলে গেল 5 মে। এই 5 মে কি ভয়াবহ ঘটনা ঘটেছিল আশা করি সাধারণ জনতা আপনাদের জানার বাকি নেই। শেখ হাসিনার আমলে হেফাজত ইসলামের নেতাকর্মীরা তাদেরকে যেইভাবে জঘন্যভাবে হত্যা করা হয়েছিল, এই 5ই মে কালো রাত বলে প্রকাশিত হয় শাপলা চত্বরে। কেন? ইতিহাস আপনারা জানেন। দর্শক, 2013 সালে এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত কি বিচার পেয়েছে যাদের কলিজার ধন, বুকের মানিক ওই শেখ হাসিনার আদেশে হত্যা হয়েছিল? এখনো বিচার পায়নি। নতুন সরকার এসেছে দেশে, ফ্যাসিবাদীর পতন হয়েছে, নতুন করে দেশে সরকার গঠিত হয়েছে। দর্শক, এখন আশায় বুক বাঁধছে সেই সমস্ত হাফেজ, আলেম, তরুণ যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের মা বাবারা আশায় বুক বেঁধে আছে যে হয়তো সেই হাফেজের মা সুষ্ঠু তদন্তের বিচার পাবে, সেই হাফেজের, আলেমের, মাওলানা, মুফতির স্ত্রী তার স্বামী হত্যার বিচার পাবে। দর্শক, বর্তমান যিনি সরকার রয়েছে জনাব তারেক রহমানের সরকার, তার আম্মা মরহুমা বেগম খালেদা জিয়া, উনি জীবিত থাকাকালীন আলেম ওলামাদেরকে সবসময় ভালোবেসে গেছে, আলেমদের সাথে একজোট হয়ে নির্বাচন করেছেন, আলেমদেরকে পাশে বসিয়ে দেশ পরিচালনা করেছেন।
তিনি এখন নেই, তার সন্তান এখন দেশের কর্ণধার, দেশের ধারক বাহক বা দেশের সরকার। তার কাছে অবশ্যই সাধারণ জনতা, আলেম ওলামা এবং কি বাংলাদেশের একজন সামান্যতম পাবলিক হিসাবে, জনতা হিসাবে আমিও দাবি করতেই পারি যে শাপলা চত্বরে শেখ হাসিনার আমলে আমার প্রিয় ভাইরা যাদেরকে গুলি করে হত্যা করেছিল, যাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল, সেগুলো এখনো চোখের উপরে ভাসে। সেই ভিডিও ফুটেজগুলো এখনো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, যেগুলো দেখে সাধারণ মানুষ সহ্য করতে পারে না। সাধারণ মানুষ ওই জিনিসগুলো দেখে সহ্য করতে পারবে না, একমাত্র হায়নার দল ছাড়া। আর যেই হায়নার দলগুলো এই কার্যক্রমগুলো করেছিল, তাদের অনেক প্রধান আসামি কিন্তু এখনো পলাতক আছে এবং দেশের ভিতরে গ্রেফতার আছে। তাই অবশ্যই সেই শাপলা চত্বরের বিষয়টি যেন বর্তমান সরকার মাথায় রেখে কাজ করে এবং যেই হাফেজ আলেমরা মৃত্যুবরণ করেছে তাদের রক্তের যেন প্রতিদান বর্তমান সরকার দেয়। আর এই রক্তের প্রতিদান কিভাবে দিবে, সেটা হলো সেই অপরাধীদেরকে বিচারের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে। তাইলেই সেই হাফেজ আলেম, মাওলানা, মুফতি যারা নির্বিচারে গুলি খেয়ে সেই সময় মারা গিয়েছিল, তাদের আত্মা ভালো লাগবে, তাদের কবরে শান্তি পাবে শুয়ে থেকে। তা না হলে তারা চিৎকার করে কিয়ামত পর্যন্ত বলতেই থাকবে আমরা বিচার চাই। দর্শক, যাই হোক, আরো যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো। একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে, মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে, অনেক কিছুই জানতে পারবেন। আর আপনাদেরকে প্রশ্ন রেখে গেলাম, কারা কারা আপনারা 5ই মে সেই শাপলা চত্বরে আলেমদের যে হত্যা করেছিল হাসিনার আমলে, সেটার বিচার কারা কারা চান, একটু কমেন্ট বক্সে সাড়া দিয়ে যাবেন। হ্যাঁ নাসির ভাই, আমরা বিচার চাই। তো চলুন দর্শক, কথা না বাড়াই, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই। একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। আজকে সেই ভয়াবহ 5ই মে। 25শে মার্চ ছিল না ভয়াবহ রাত? 25শে মার্চ বলি না আমরা, যে রাত্রে 12টার দিকে মধ্যরাতে আমাদের আর্মির উপরে, পুলিশের উপরে পাকিস্তানের হানাদার বাহিনী ঝাঁপায়া পড়ছিল মাঝরাতে। ঠিক তেমনি মাঝরাতে আমাদের দেশের কিছু মানুষের উপরে আমাদের দেশেরই আইন শৃঙ্খলা বাহিনী ঝাঁপায়া পড়লো মাঝরাতে, চারিদিকে লাইট অফ করে দিয়া। আমার এখনো মনে আছে, আজ থেকে 13-14 বছর আগের ঘটনা, খুব সম্ভব 2013, হ্যাঁ 2013 5ই মে বিকেলবেলা, আমি বিকেল মানে সন্ধ্যার দিকে, আমি তখন পল্টনে আমার অফিস, এই যে প্রীতম হোটেলটা আছে না, এই হোটেলটার পাশেই আমার অফিস। তা আমার পিয়ন এসে বলতেছে, স্যার অফিস বন্ধ করে দেন। আমি কেন, কি হয়েছে? বাইতুল মোকাররমে বিরাট গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? যে ওইখানে কোরআন শরীফ জ্বালায় দিছে মোল্লারা। কয় কি? হ্যাঁ, মোল্লারা না কোরআন শরীফ জ্বালায় দিছে, ওইখানে সমস্ত দোকানে কোরআন শরীফ ছিল যে সব বাইক কইরা আগুন দিয়া জ্বালায় দিছে, এরকম নাকি ঘটনা ঘটছে। তা আমার বিশ্বাস হইতেছিল না, কারণ কি জানেন, হেফাজত ঢাকায় আসছে, হেফাজত চারিদিকে চলে আসছে, ঢাকায় আসতেছে। সেদিন খুব সম্ভব 4 তারিখ ছিল, মনে হয় 4 তারিখ। কেন আসতেছে? এর পিছনে কারণ এই শাহবাগ। এই শাহবাগ থেকে আমাদের আল্লাহ রসুলকে নিয়ে, নবীজিকে নিয়ে কটূক্তি করছিল, সেই কটূক্তির প্রতিবাদে এরা ঢাকাতে জমা হয়েছে, এই ঢাকার মানে এই শাপলা চত্বরে। এখন দেখেন, এই মোল্লাদেরকে পচাইবার জন্য এই কোরআন শরীফের নাটকটা আনা হয়েছিল। সেই সময় আমি যাই নাই কথাটা বলতেছি, আমার এক পরিচিত সাংবাদিক ছিল তৎকালীন, ওনাকে আমি ফোন দিছিলাম, উনি বলছিল, এবং এগুলা পত্র পত্রিকায় পরে আসছিল কিন্তু, এবং মানুষের কানে কানে ছড়াইয়া গেছিল। কি ঘটনা? বাইতুল মোকাররমের একটি দোকান থেকে একসাথে 110টা পাঞ্জাবি বিক্রি হয়েছে, এটা একজনের চোখে পড়ছে। এইভাবে পুরো দোকান, যতগুলো দোকান ছিল বাইতুল মোকাররমে, সবগুলো দোকানের পাঞ্জাবি 2 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন? আর ওই পাঞ্জাবি গায়ে দিয়া, মাথায় টুপি লাগায়া আক্রমণ করছে বাইতুল মোকাররমে যে ইসলামিক ফাউন্ডেশন আছে, ওটার নিচে ভাই অনেক বই দোকান আছে, সব ইসলামিক বই বিক্রি করা হয়, সেখানে যায় আক্রমণ করছে এবং ওগুলো আগুন দিয়া পোড়াইছে। মানে হেফাজত কত বড় খারাপ, এটা প্রমাণ করার জন্য। চিন্তা করেন, এটা কি করতে পারে? যে মানুষটা মাদ্রাসায় পড়ে, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওই ছেলেটা কোনোদিন আল কোরআনে আগুন লাগাইতে পারে? ভাই এটা সম্ভব? ওর হাত কাঁপবে তো, ও মারা যাবে, হার্ট ফেল করে মারা যাবে, ভয়াবহ ব্যাপার তো, ভাবতেই তো পারবে না। কিন্তু কারা করছে? যারা আসলে ওই মাদ্রাসার সাথে জড়িত না, তারাই এই কাজটা করছে। কইরা তাদের উপরে বদনাম চাপায় দিতে চাইছিল। যাই হোক, 4 তারিখের রাতটা এইভাবে গেছে। 5 তারিখে সৈয়দ আশরাফ সাহেবের একটা বাণী দেখলাম, উনি একটা বাণী দিল যে তোমরা যারা শাপলা চত্বরে আছো, ঘরে ফিরে যাও, তোমরা যেন আর কোনোদিন ঘর থেকে বাইর না হইতে পারো, সে ব্যবস্থাও আমরা করব। সাবধান করতেছি, তোমরা ঘরে ফিরে যাও।
দেখেন ঘরে ফিরে যাইতে বলতেছে এবং ভবিষ্যতে ঘর থেকে যেন বাইর না হইতে পারে সে ব্যাপারেও একটা থ্রেট করে দিল, হুমকি দিয়ে দিল সৈয়দ আশরাফ সাহেব। উনি কম কথা বলে, কিন্তু যেটা বলে বোমের মতো ভাই, হ্যাঁ বোমের মতো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আন্দোলন আরো তীব্র হইলো। হ্যাঁ ভাই, আন্দোলন আরো তীব্র হইলো এবং ঢাকার আশেপাশে যতগুলা জেলা আছে, বিশেষ করে ভাই এই সাইদাবাদ থেকে নিয়ে এই রাস্তাটা চিটাগাং এই রোডে বহুত মাদ্রাসা আছে। এইসব মাদ্রাসার ছেলেরা এবং এই যে মিরপুর রোডের এখানেও কিন্তু প্রচুর মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছেলেরা সবাই আইসা এই শাপলা চত্বরে জড়ো হইলো। বিকাল হইলো, সন্ধ্যা হইলো, তখন শোনা যাইতেছিল বিএনপি আইসা যোগ দিবে এই শাপলা চত্বরে, এরকম কথা শোনা যাচ্ছিল। হ্যাঁ, সবাই অপেক্ষা করতেছিল বেগম খালেদা জিয়া কি বলে কি বলে, কিন্তু উনি যা কিছু বলতো এগুলো তার মিডিয়াতে প্রকাশ করতো না। কানা ঘোষা চলতেছিল যে বিএনপি যোগ দিবে সকালবেলা যায়, এরকম একটা আওয়াজ চারিদিকে উঠা গেল। কিন্তু মাঝ রাতে সারা বাংলাদেশের চ্যানেলের সমস্ত ক্যামেরা এখানে ছিল, কিন্তু হঠাৎ করে লাইট অফ করা হলো, সমস্ত চ্যানেলের ক্যামেরাগুলোকে সরাইয়া দেওয়া হলো এবং এই বেনজির সাহেব এবং তার দলবল, পুলিশের একজন ছিল, আরো কারা কারা ছিল, বিজেপি টিজেপি সবাই মিলা ভাই মাঝ রাতে আক্রমণ। দেখেন শাপলা চত্বর মানে কি, এটা মতিঝিল এলাকা, এখানে কোনো বাড়ি ঘর নাই, সব কমার্শিয়াল বিল্ডিং এবং এই বিল্ডিংগুলো তালা দেওয়া মানে কি জানেন, আপনার কোনো দিকে যাইতে পারবেন না, অফিসও ঢুকতে পারবেন না, পালাবার আর কোনো রাস্তা নাই। এখন দেখেন এই মহা রোডের মধ্যে ওই পাশ থেকে এই পাশ থেকে দুই পাশ থেকে আক্রমণ। আক্রমণ বলতে কি লাঠি পেটা? না 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 না, এগুলা ভিডিও ফুটেজ আছে, আমি দেখাবো না, দেখাইতে গেলে প্রবলেম, আপনারা দেখা নিয়েন। গুলি গুলি, মনে হইতেছে কি জানেন যুদ্ধক্ষেত্র। আরে এরা কি মানুষ না? পাজামা পাঞ্জাবি পরে, দাড়ি রাখে বইলা এদেরকে কোনো জাত মনে হয় না, ক্লাস মনে হয় না। আমাদের সমাজে তো আবার টাই স্যুট না লাগাইলে সুশীল হওয়া যায় না, হ্যাঁ সমাজে যোগ্য ব্যক্তি হওয়া যায় না। ওদেরকে যোগ্য মনে না হওয়ার পিছনে কারণ কি? কারণ তো আপনারা বুঝেন, এই যে 2-3 দিন আগে যে মনিয়াবা যে কথাগুলা বললো, আপনারা তো বুঝছেন এরা লিল্লা খায়, মেসকিন। এই যে ফজলুর রহমান, এই অ্যাডভোকেট ফজলুর রহমান, উনি বলতো না এরা লিল্লা খায়, এরা মেসকিন, তার মানে কি এরা ভিক্ষা কইরা খায়। এমনও কথা বলছে এদেরকে কেউ যেন পেটে না নেয়। চিন্তা করেন, কোনো মা বোন যেন এদেরকে পেটে না নেয়। মানে জাত হিসাবে কত খারাপ জাত, এরা তো স্ট্যান্ডার্ডই না বাংলাদেশের, মানে এরা কোনো জাতিরই না। এরা ভিক্ষা খায়, লিল্লা খায়, মানুষের দাওয়াত খায়া বেড়ায়, মিলাদ পড়ায়, আর কি কাজ করে, এত খারাপ চোখে দেখে দেখে বলেই কিন্তু ওইসব কথা বলে। এরা জাকাত খায়, লিল্লা খায়, এইসব কথা বলার পিছনে কিন্তু ওই জাত চিন্তা করে। এরা হলো নিম্ন জাতের, ছোট জাত, মুসলমানের মধ্যে ছোট জাত। এরা ভিক্ষা করে খায়, লিল্লা খায়, এই চোখে দেখে। এটা বুঝতে হবে। এই সুশীল সমাজের চিন্তা ভাবনা থেকেই কিন্তু ওই যে দেখেন না কিছু অ্যাডভাইজার বইলা বেড়াইতেছে এই দেশে জঙ্গি আছে, ওই জঙ্গি কার্ড খেলতে চাইতেছে আবার। যাই হোক, এগুলো পরে আলাপ করা যাবে। আমি সেই ভয়াবহ রাতে ফেরত যাই। সেই ভয়াবহ রাতে কোনো টিভিতে কিছু দেখায় নাই। দিগন্ত টিভিতে কিছু একটা অংশ দেখাইছিল, কিছু একটা অংশ, কিছুক্ষণ পরই, ঘন্টাখানিক পরই বন্ধ হয়ে গেল, আর দেখা যাচ্ছে না। কত টেলিভিশন টিপাটিপি করি, কোনো টেলিভিশন দেখা যাচ্ছে না, কোনো চ্যানেলই আর কিছু দেখা যাচ্ছে না, কারণ সব বন্ধ করে দিছে। উদ্দেশ্য কি? ভয়াবহ উদ্দেশ্য। কত মানুষ মারছে কেউ জানে না। সকালবেলা পানি দিয়া ধুইতেছে, পানি দিয়া ধুইতেছে, পুরা মতিঝিল ধুইতে হয়েছে, তো পুরা মতিঝিল পরিষ্কার করতে হয়েছে, রক্তের দাগ মুছতে হয়েছে। এখন শোনা যাচ্ছে 32 জনের মতো শহীদ হয়েছে। আচ্ছা, 32 জন শাহাদাত বরণ করছে, মাইনা নিলাম, এতে আমি খুশি। বিচার তো শুরু হয়েছে, এইটাই তো স্বীকার যাচ্ছিল না। শেখ হাসিনা এই সংসদে দাঁড়ায় কি বলতেছিল, যে ওরা গায়ের মধ্যে রক্ত মাইকা হোলি খেলা খেলছে, এখানে রক্ত মাইকা শুয়ে থাকে, পুলিশ গেলেই উঠা দৌড় দেয়। এই সংসদে বলছে, এই সংসদে যারাই আসছে তারাই মিথ্যা কথা বলছে। এই সংসদে মিথ্যা কথা বলা হয় সবসময়। এই গত 50 বছর যাবৎ দেখতেছি যে সরকারই আসছে মিথ্যা কথা বলছে। এই সংসদে দ্বারাই বাকশাল তৈরি করছে, এই সংসদে দ্বারা মানুষের অধিকার হরণ করছে, এই সংসদে দ্বারা এখনো মিথ্যা কথা বলা হয়। এই সংসদে দ্বারা এই যে গুম খুন অধ্যাদেশ, এই অধ্যাদেশ বাতিল করা হয়। এই সংসদে দ্বারা স্বাধীন বিচার বিভাগ যে আমরা চাই সেই অধিকার হরণ করে। এই সংসদে দ্বারা এই যে পুলিশ কমিশনার করা হয়েছিল, পুলিশের সংস্কারের কথা বলা হয়েছিল, সেই অধিকার ছিনায় নেই। এই সংসদে বারবার মিথ্যা কথা বলা হয়। এই সংসদে দাঁড়ায়া জোর গলায় বলা হয়, এই ভাই তোমাদের সঙ্গে মিথ্যা কথা বলছিলাম, নাটক করছিলাম, অভিনয় করছিলাম, কারণ নির্বাচনের জন্য তোমাদের সাথে তাল মিলাইছি, তোমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ বইলা গেছি। এই সংসদে দাঁড়ায়া বলা হয়। তারপরও যে শাপলা ট্র্যাজেডির বিচার এই সরকার করতে যাচ্ছে, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাতে চাই। হ্যাঁ ভাই, ভয়ে ছিলাম এই বিচার আচারগুলো হবে কিনা, নিশ্চয়ই হবে। আরো অনেকের নাম সামনে আসবে। এমন কথাও শোনা গেছে অর্থলগ্নি করছে অনেকেই এই শাপলা হত্যাকাণ্ড চালাইবার জন্য। অর্থলগ্নি করছে। অর্থলগ্নি কারা করে? ধনীরা করে, তাই না? তারা কারা? তাদের নামও সামনে আনা উচিত। হ্যাঁ ভাই, তাদের নামও সামনে আনা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, চারিদিকে আপনাকে নিয়ে সমালোচনা অনেক বেশি, তারপরও ভালো লাগছে আজকে আপনি একজন সাংবাদিককে বলছেন আমি কি বলেছি, আমি যেটা বলছি সেটাই। কি ব্যাপার বুঝছেন? সাংবাদিক জিজ্ঞাসা করছিল আপনার দলের অনেকে বলে জঙ্গি আছে, কিন্তু আপনি তো বলছেন কোনো জঙ্গি নাই। উনি কি বলতেছে যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী কিনা, বলেন আমি কে? বলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে আমি যেটা বলছি সেটাই। এটা আমার কাছে ভালো লাগছে। ঠিক তেমনি ভাবে
বাকিগুলো মাইনা নেন। ওই সংসদে দাঁড়ায় যে কথাগুলো বলছেন এগুলো আপনার মনের কথা না, এটা মানুষের বইলা দেন এবং জুলাই সবকিছু মাইনা নেন। জুলাই সবকিছু মাইনা নিলে সবাই, এই বাংলাদেশের সবাই আপনাদেরকে সহযোগিতা করবে, সবাই একটা জায়গায় আসতে পারবেন। সবাই একটা জায়গায় না আসলে কিভাবে লড়বেন? দেখেন কি বলতেছে কি, এয়ারপোর্ট রেডি করো। সিলেট শাহজালাল এয়ারপোর্টকে পরিষ্কার করতে বলছে, ঝান্ডা উড়াইতে বলছে, কারণ শেখ হাসিনাকে পাঠাইতেছে। আমার তো মনে হয় শুভেন্দু অধিকারী উনি নিজেও সাথে আসবে। হায় হায়, সেই শুভেন্দু অধিকারী যে ভাই 2 বাটি খাইছিল, 2 বাটি গরুর মাংস খাইছিল, এটা আমি বলি নাই, উনার দলের লোকই বলছিল, উনার দল করতো তখন। যাই হোক, উনি কিন্তু মহা খুশি এবং খুশির বন্যা বয়ে যাইতেছে কোথায় জানেন? আওয়ামী লীগের ঘাটিতে। আওয়ামী লীগের সবাই কেন খুশি? এই জন্যই খুশি যে বিজেপি তো ভাই আওয়ামী লীগেরই দল, আবার আওয়ামী লীগ বিজেপির দল। হ্যাঁ ভাই, ওনাদের বন্ধুত্ব, মোদির সঙ্গে শেখ হাসিনার ভালো বন্ধুত্ব না, এটা তো আমরা সবাই জানি। বিজেপি মানি আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানি বিজেপি। এই যে শুভেন্দু অধিকারী নির্বাচন করছে, এই নির্বাচনে কি টাকা দেয় নাই? না হলে তো ভাই 1000 কোটি টাকা তো দিছে নির্বাচনের জন্য, দিছে ভাই। না দিলে উনি কেন বলতেছে এই তোমরা রেডি হও, আমি শুভেন্দু শেখ হাসিনারে পাঠাইতাছি, বাংলাদেশের প্রশাসন নাকি তাকে স্যালুট মাইরা নিয়ে যাবে। আর বর্তমান যে সরকার, তারেক রহমানের সরকার অবৈধ সরকার এবং ডক্টর ইউনূসের সরকার সেটাও অবৈধ সরকার, দুইটা সরকারই অবৈধ। এখনো শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী, উনি বলতেছে, তার মানে কি টাকায় কথা বলে। হ্যাঁ ভাই, এখন জিতা যাওয়াতে আওয়ামী লীগ খুশি, খুবই মিষ্টি খাইতেছে, কিন্তু ওরা বুঝতেছে না কিভাবে যে ডুবাইয়া দিল আওয়ামী লীগ রে। যতটা ভাই গ্রহণযোগ্যতা পাইছিল সেটাও পিছায়া পড়লো। কেন পিছায়া পড়লো? উনি নিজে বলতেছে যে আমাকে কোনো মুসলমান ভোট দেয় নাই, আমাকে ভোট দিছে হিন্দুরা। চিন্তা করেন, আমাকে কোনো মুসলমান ভোট দেয় নাই, আমাকে ভোট দিছে হিন্দুরা। উনি কিন্তু হিন্দুবাদী রাজনীতি করে, এইটা আমি আবার সাপোর্ট করি ভাই। উনি হিন্দুবাদী রাজনীতি করবে, উনি হিন্দু মৌলবাদী, কিন্তু আমি মুসলমান, আমি ইসলামবাদী রাজনীতি করব, আমি ইসলামের মৌলবাদী হব। অসুবিধা কি? এইটা মাইনা নিতে অসুবিধা, কারণ ওই যে একটু আগে বললাম লিল্লা খায়, ওরা ভিক্ষা কইরা খায়, ওরা জাকাত খায়, ওরা আমাদের জাতের না, আমরা তো স্ট্যান্ডার্ড জাত, ওরা হইলো লো ক্লাসের জাত। এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, মোল্লা মুসলিমদেরকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা এইটাই। কিন্তু ওরা ভুইলা গেছে, জন্মের সময় তাদেরকে লাগে, আবার মৃত্যুর সময় তাদেরকে লাগে। মৃত্যুর সময় আপনার জানাজা পড়াইবার জন্য আপনার অফিসের বসকে কি ডাকবেন যে বস আসেন, না একজন হুজুরকে ডাকবেন বলেন আপনার জানাজা পড়াইবার জন্য? তার মানে পৃথিবী থেকে বিদায় নিবার সময় যার হাত ধরে বিদায় নেন, যার দোয়া নিয়ে বিদায় নেন, তাকে আবার ছোট জাত মনে করেন, তাদেরকে আপনি স্ট্যান্ডার্ড মনে করেন না, যার জন্য আপনাদের মুখে শোনা যায় জাকাত খায়, লিল্লা খায়। তবে আপনাদের না বয়স হয়ে গেছে। হ্যাঁ ভাই, আপনারা পুরানো আমলের লোক, আপনাদেরকে এই সমাজ, এই বর্তমান যে যুগটা, এই যুগের ছেলেপেলেরা আপনাদেরকে একদমই পছন্দ করে না, আপনাদের রাজনীতিও পছন্দ করে না, আপনাদের কথাবার্তাও পছন্দ করে না। কারণ কি জানেন? ওরা সত্যটা বুঝতে পারে এবং যুক্তি দিয়ে সত্যটাকে সামনে তুলে ধরতে পারে। এই ক্ষমতাটা এই বর্তমান জেনারেশনের আছে, যার জন্য বললাম আপনারা ওই পুরনো রাজনীতি দিয়ে কিচ্ছু করতে পারবেন না। মানুষের ভিতরে পরিবর্তন আসছে। বিদায়ের আগে শুধু বলবো, জুলাইকে মাইনা নেন। জুলাইকে মাইনা না নিয়ে যদি ধরেন এই ঢাকা শহরের যে ফুটপাথ আছে না, ফুটপাথগুলো যদি স্বর্ণের টাইলস দিয়ে মোড়াইয়া দেন, এই ঢাকা শহরটাকে যদি দুবাই সিটি বানায় ফেলান, এই ঢাকা শহরকে কিচ্ছু যায় আসে না। গণভোটের অধিকার চাই, যে ভোটটা দিছি সেই ভোটের অধিকার চাই, সংস্কার চাই। মানুষের মধ্যে বিশ্বাস আসতেছে না কেন জানেন? ওই জুলাই সনদপত্রের জন্য। যতক্ষণ পর্যন্ত জুলাই সনদপত্র মাইনা না নিবেন, গণভোট মাইনা না নিবেন, ততক্ষণ পর্যন্ত কারো বিশ্বাস আসবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেই ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনটা বেশ টান উত্তেজনা বিরাজ করছিল। এই তৃণমূল যেতে, তো এই বিজেপি যেতে, অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূলকে হারিয়ে বিজেপি সেখানে জয়লাভ করেছে এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে। এখানে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, পশ্চিমবঙ্গে মোট 294টি আসন রয়েছে। এই 294টি আসনের ভিতরে সরকার গঠন করতে হলে সেই দলকে 148টা আসন পেতে হয়। আমরা গতকালকের যে নিউজ দেখেছিলাম, সেখানে তৃণমূল 118 আর বিজেপি 109। এই খবর জানতেই হয়তো তখন একটা জল্পনা কল্পনা চলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আবারও ক্ষমতায় আসছেন। তিনি সেখানে টানা 18 বছর কিন্তু ক্ষমতায় আছেন। কিন্তু সময় যত গড়াচ্ছিল তত আমাদের বাংলাদেশের রাতের ভোটের মতো সেখানে ফল উল্টিয়ে দেওয়া হয়েছে। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। তিনি অভিযোগ করেছেন যে সেখানে ব্যাপক কারচুপি করা হয়েছে। হ্যাঁ, কারচুপি যে সেখানে করা হয়েছে এটা অগ্রহণযোগ্য নয়, কারণ এ ব্যাপারে বেশ কিছু তথ্য প্রমাণ এসেছে। ভারতের বিভিন্ন মিডিয়াতে ভোট কারচুপি, ইভিএম এর জালিয়াতি, এগুলো সম্পর্কে খবর প্রকাশিত হয়েছে, আপনারা জানেন। আর নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার এই ব্যাপারে যে উস্তাদ, সেটা তো আপনারা জানেন। বিগত 2018 এবং 2024 সালের নির্বাচনে তারা কি করেছে। 14 সালের নির্বাচনে কিন্তু ওই সময় কংগ্রেস ছিল, তো কংগ্রেসকে তৃতীয়বারের মতো হারিয়ে কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে। তো এখানে ওই ফাঁকফোকরগুলো তার সব জানা এবং ওইখান থেকে সমস্ত তথ্য উপাত্ত নিয়ে কিন্তু শেখ হাসিনা তিনি রাতের ভোট করতে পেরেছিলেন, আমির ভোট করতে পেরেছিলেন। তো সেরকম অনিয়মের অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, অভিযোগ উত্থাপিত হোক আর যাই হোক, মমতা অধ্যায়ের সমাপ্ত হলো এই নির্বাচনের মাধ্যমে। এখন প্রশ্ন আসে যে এতে বাংলাদেশের লাভ বা ক্ষতি কতটুকু, এটা আমাদের একটু বিশ্লেষণ করা দরকার আছে না? যেহেতু একেবারেই আমার ঘরের কাছে, তাহলে আমার তো একটু এইটুকু জানা থাকা দরকার যে আমার জন্য কে সুবিধাজনক আর কে অসুবিধাজনক। ওটা ভারতের নিজস্ব ভূখণ্ড,
সেখানে তারা সিদ্ধান্ত নেবে তাদের মতো করে। ওটা আমাদের একেবারেই মাথা ব্যথার কোনো কারণ নাই যে সরকারি ওখানে ক্ষমতায় আসুক। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তেনারাও এই একই বাণী দিয়েছেন, একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন যে সেখানে যে সরকারি ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে না। এটা স্রেফ একটা রাজনৈতিক বক্তব্য। আমরা যারা সাধারণ জনগণ আছি, যারা আমরা একটু রাজনীতির চর্চা করি এবং দ্বিপাক্ষিক সম্পর্কটাকে নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, একটু নাড়াচাড়া করার চেষ্টা করি, তাদের কাছে একটা উদ্বেগের কারণ আছে। উদ্বেগের কারণ কেন আছে এই ছোট্ট ক্লিপটি আগে দেখুন, তারপরে কেন উদ্বেগের কারণ সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে, ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে হাসিনাকে। এখন এখানে দেখলেন, যাকে দেখলেন এই যে বক্তব্য দিল, উনি হলেন বিজেপি নেতা, অর্থাৎ এই শুভেন্দু অধিকারী তিনিই হতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত। এখন যে শুভেন্দু অধিকারী এই জাতীয় বক্তব্য দিতে পারেন যে শেখ হাসিনা ওয়াজেদ এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাহলে তার ক্ষেত্রে তার পররাষ্ট্র নীতিটা কতটুকু পরিবর্তন হবে এবং তিনি বাংলাদেশ সম্পর্কে কি চিন্তা ভাবনা করছেন, এই বর্তমান সরকারকে, বিএনপি সরকারকে তিনি কতটুকু সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, এটি আপনাদের কাছে তো বুঝতে কি আর কষ্ট হবার কথা? কষ্ট হবার কথা নয়। সবচেয়ে বড় কথা যে এই শুভেন্দু অধিকারী কোন দলের সদস্য, তিনি কোন দল থেকে নির্বাচিত হলেন? তার দলের নাম বিজেপি। এটা হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি, এটা উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন। এরা ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা মুসলমানদের প্রতি তাদের এত বিদ্বেষ এবং এত ঘৃণা, এই বিধানসভায় এই বিজেপি থেকে একজন মুসলমানকেও কিন্তু সেখানে নমিনেশন দেওয়া হয় নাই। যদিও এই বিধানসভা নির্বাচনে বিভিন্ন দল থেকে, তৃণমূল এবং অন্যান্য দল থেকে প্রায় 50 জনের মতো মুসলিম প্রার্থী তারা সংসদে যাচ্ছেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার যে এই বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে দল, এই দল থেকে একজন মুসলিম প্রার্থীকেও নমিনেশন দেওয়া হয়নি। পুরা মুসলিম শূন্য। তার মানে কত কট্টর এবং হিন্দুত্ববাদী এবং সাম্প্রদায়িক, এবার বুঝতে পেরেছেন? এই শুভেন্দু অধিকারী শুধু এই কথাই তার শেষ নয়, সে বিভিন্ন সময় বাংলাদেশ সম্পর্কে এত জঘন্য এবং অশোভন আচরণ করেছেন, কথা বলেছেন। তিনি কখনো বাংলাদেশকে দখল করে নিতে চেয়েছেন, কখনো বাংলাদেশে সৈন্য পাঠিয়ে দিতে চেয়েছেন, কখনো বাংলাদেশে পারমাণবিক বোমা ফেলানোর কথা বলেছেন। এমন কোনো অরুচিকর কথা নাই যা তিনি বলেন নাই। তো সেই শুভেন্দু অধিকারী যখন এইখানে মুখ্যমন্ত্রী হবেন, তাহলে এটা একটা ফ্যাক্টর না? মমতার সময় শেখ হাসিনা এবং মমতার খুব ভালো একটা সম্পর্ক ছিল, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা পানি চুক্তি তিনি করতে দেন নাই, তিস্তাকে নিয়ে তিনি সমঝোতায় পৌঁছান নাই। তাহলে এইখানে এসে তা তো আরো খারাপ অবস্থা। বাংলাদেশ সম্পর্কে তার ধারণাটাই অন্যরকম, তিনি বাংলাদেশকে দখল করে নিতে চান। সেই ব্যক্তি কি করে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করবে এবং বাংলাদেশ এখানে কি করে এই আশা করতে পারে যে দলই ক্ষমতায় আসুক তাতে বাংলাদেশের সাথে সম্পর্কের প্রভাব পড়বে না? যেহেতু শক্তিটা যখন সাম্প্রদায়িক এবং কট্টর হিন্দুত্ববাদী এবং তাদের যে নীতি বাংলাদেশ সম্পর্কে, তারা কিন্তু খুব কঠোর নীতি, বাংলাদেশকে দখল করার পক্ষপাতী তারা। তাহলে সেই দল এখানে ক্ষমতায় এসেছে। পুশ ইন পুশ ব্যাক একটা প্রবলেম তো বাংলাদেশের দীর্ঘদিনের। এবং কেন্দ্রীয় বিজেপির যে নীতি, এটা হচ্ছে মুসলিম ভোটারদেরকে তারা সেখান থেকে বাতিল করে দিয়েছে, মুসলিমদেরকে তারা আইডেন্টিটি করতে দেয় নাই, মুসলমানদেরকে তারা সে দেশের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। তারা প্রতিনিয়ত প্রতিদিন সীমান্তে বাংলাদেশি বলে মুসলমানদেরকে পুশ ইন করে দিচ্ছে বাংলাদেশের দিকে। এখন এইটা সরকার কতটুকু এটা ঠেকাতে পারবে? এটি তো আরো বাড়বে, এই পুশ ইন সমস্যা আরো বাড়বে। যদিও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন যে পুশ ইন করলে আমরাও পাল্টা ব্যবস্থা নিব। কি ব্যবস্থা নেবেন আপনারা? আপনাদের ব্যবস্থা নেওয়ার সম্পর্কে তো বাংলাদেশের মানুষের ইতিমধ্যে ধারণা হয়ে গেছে। আপনারা অমুকের অনুমতি ছাড়া কারোর সম্পর্কে কোনো বিবৃতি দিতে পারেন না, তমুকের অনুমতি ছাড়া আপনারা কারোর কাছ থেকে তেল কিনতে পারেন না। তাহলে আপনারা আরেক অমুকের অনুমতি ছাড়া কি করবেন সেটি তো পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে। মোটা দাগে আমরা যেটা বলতে পারি, পশ্চিমবঙ্গে মমতা অধ্যায়ের অবসান হবার মধ্য দিয়ে বাংলাদেশের সাথে এই অঞ্চলের মানুষের সম্পর্কটা হয়তো তলানিতে গিয়ে পৌঁছাবে, বাংলাদেশের সাথে সম্পর্কটাও তলানিতে গিয়ে পৌঁছাবে, সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটবে। যেহেতু তারা সাম্প্রদায়িক শক্তি, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাবে। ছি 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 ছি, লজ্জা থাকার দরকার। 11 বছর বয়সী মেয়েটাকে প্রেগনেন্ট বানিয়ে দিল এবং শিক্ষকতার নামে এবং শিক্ষার নামে একটা খারাপ কাজে মেয়েটাকে ফেলে দিল এবং তার জীবনটাকে ধ্বংস করে দিল। কিন্তু আপনারা কি জানেন, যিনাকে নিয়ে এই অপবাদটা এসেছে তিনি কিন্তু লাইভে এসে বলেছেন যে প্রয়োজনে আমাকে ডিএনএ টেস্ট করান এবং প্রমাণ করুন। হ্যাঁ, এটা হওয়া উচিত, কারণ ওলামায়ে কেরামদের কিনে চরম পর্যায়ে ষড়যন্ত্র চলছে। কারণ ওলামায়ে কেরামদের কিনে ষড়যন্ত্র করতে সবচেয়ে সহজ। এদেশে যত রকমের বিভিন্ন মাদ্রাসায় অকারেন্স হয়, হ্যাঁ, সত্যিকার অর্থে যদি কোনো বলাৎকারে, কোনো ধর্ষণে, কোনো রকম ধরা খায়, অবশ্যই বিচার হতে হবে, যেই দলের হোক, যেই মতের হোক। কিন্তু দলীয় কারণে অনেক মানুষ অপরাধ করার পরও ছাড়া পেয়ে যায়, আর ওলামায়ে কেরাম অপরাধ না করার পরও জেলখানার মধ্যে রয়ে যায়। ওলামায়ে কেরামদেরকে নিয়ে চরম পর্যায়ে ষড়যন্ত্র চলছে। আপনারা কওমি জামাতে ইবাদত চরমোনাই নিয়ে কুতাকুতি করেন না, গুতাগুতি করতেছেন না, করতে থাকেন। আপনারা জানেন না যে ইসলামপন্থীদেরকে ঐক্য হতে দিবে না, ঐক্য হতে দিলে তারা লুটে পুটে খেতে পারবে না। আমরা চরম পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে, কারণ এদের পক্ষে আছে ভণ্ড মাজার পূজারী, নাস্তিক মুনাফিকদের পক্ষে আছে মাজার পূজারী এবং ভণ্ড মাজার পূজারী, চাঁদাবাজ। এরা সবসময় কিন্তু ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মনে রাখবেন।
ওলামাই কালামের বিরুদ্ধে ওলামাই কালামদেরকে ঐক্য হতে দিব না। তা আমার কথা হচ্ছে, যেই ভার্সিটিতে যেই স্কুল কলেজে দর্শন হয়, ইপ্রিজিং হয় এবং গর্ভপাতও ঘটায় বিভিন্ন আকাম কুকামের দ্বারা, বন্ড মাজার পূজারীরা এবং তাদের সাথে নাস্তিক মুনাফিকরা কয়দিন বলেন তো ফেসবুকে লেখালেখি করছে। মাদ্রাসার দিকে আঙ্গুল কেন? মাদ্রাসার দিকে আঙ্গুল তুলবে কেন? মাদ্রাসা তো দিনী শিক্ষার প্রতিষ্ঠান। যদি কেউ অপরাধ করে অপরাধের বিচার করতে হবে অবশ্যই, কিন্তু এটা তো বিচার তো হয় না। যারা সত্যিকার অর্থে অপরাধী এদের বিচার হয় না, যারা নির্দোষ এদের বিচার হয়। জানেন না ওলামাই কালামদেরকে ষড়যন্ত্র করতে সহজ? ভারতে কিন্তু চরম পর্যায়ে ষড়যন্ত্র করতেছে, বিজিবি গিয়েছে, দেখেন নাই? ওলামাই কালাম ঐক্য হতে পারছেন না। আপনারা ওলামাই কালামের শত্রু। আল্লামা মাহমুদ সাহেবকে 501 নম্বর রুম বলে টিটকারি করে লেবাসদারি কতগুলি শয়তান। এদের হেডাম ছিল না, মোদি বিরোধী আন্দোলনে যাওয়ার ওদের হেডাম ছিল না। আমরা গিয়েছিলাম, যার কারণে আমাদেরকে গ্রেফতার হতে হয়েছে, জিজ্ঞাসাবাদ দিতে হইতো আমাদের গ্রাইবার হেড অফিসে। তাদের তো হেডাম ছিল না, অথচ মামুন সাহেবকে নিয়ে 501 নম্বর রুম বলে টিটকারি করে। ওখানে কি তোমার মাদার ছিল না, তোমার সিস্টার ছিল না, তোমার ওয়াইফ ছিল? লজ্জা থাকার দরকার। মানুষ মানে কুত্তারাও একটা বন দিলে সারাদিন মনে রাখে, কিন্তু মানুষ সবই কুত্তারির লেগিয়া আরো জীবন দিবেন, জান দিবেন, রক্ত দিবেন, কিন্তু অকৃতজ্ঞরা শিকার আসবে না। মামুন সাহেবের মতো আরো কত ওলামা কেরাম, সমস্ত দলের কত মানুষ আয়নাগরে, জেলখানা, রিমান্ডে গিয়েছে, গুমখুন হত্যা হয়েছে, অথচ চিন্তা করতে পারেন যে তাদের অবদানকে কোনো কিছু ভুল বোঝাবুঝির কারণেই অস্বীকার। 501 নম্বর রুম বলে গালি দেয়, অথচ আপনারা জানেন এদের সাথে মাজার পূজারীরা তাল মিলায়। মানে চতুর্দিকে ওলামা কেরামদেরকে নিয়ে চরম পর্যায়ের ষড়যন্ত্র চলছে। আল্লাহর কসম, এই মাগরিবের আজান দিয়েছে, আমরা এখন নামাজে চলে যাব। ওলামাই কেরামদেরকে বিভিন্ন দলে ডিবেট করে রাখতে পারলেই যারা নাস্তিক, মুরতাদ, মুনাফিক আছে, ফজু পাগলের মতো যারা আছে, এরা ঐক্যবদ্ধ, দেশ থেকে লুটে পুটে খেতে পারবে, ভারতের গোলামি করতে পারবে, আমেরিকার গোলামি করতে পারবে। আল্লাহর কসম করে বলি, আমরা সারা দেশে যাতায়াত করে এটা কিছু না কিছু আল্লাহ পাক অভিজ্ঞতা দিয়েছে, বোঝার মতন ওইরকম ক্যাপাসিটি আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহর কসম করে বলি ভাই, একমাত্র ওলামাই কেরাম এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ থাকেন, এক প্ল্যাটফর্মে থাকেন। যেই দলের হোক অপরাধ করবে, দর্শন, বলাৎকার, মানে যেটাই খুন করবে, চাঁদাবাজি করবে, বিচার করতে হবে। কিন্তু বিচারের রায় হয় কিন্তু কার্যকর হয় না এই দেশ। এখনো সময় আছে। ওলামা কেরাম কুদাকুদি কইরা, ঐক্য নষ্ট কইরা নিজেও শান্তি করতে পারবে না। আরেকবার রিমান্ডে যায়, জেলখানা যায়, আর আপনি মনে করেন আপনি খুশি থাকবেন, আপনার উপর ওইটা আসবে, আপনার উপর ওইটা আসবে। চরম পর্যায়ের ষড়যন্ত্র চলছে মাদ্রাসাকে নিয়ে, কমি মাদ্রাসা নিয়ে, হাফিজি মাদ্রাসা নিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে, ওলামাই কেরামদেরকে নিয়ে চরম পর্যায়ের ষড়যন্ত্র চলতেছে। নাস্তিক, মুনাফিক এবং ভণ্ড মাজার পূজারী এরা আহলে হক ওলামাই কেরামদেরকে ঐক্য থাকতে দিবে না। আপনি চিন্তা করতে পারেন যে কিভাবে ওলামাই কেরামদেরকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।